18-19 জুলাই থেকে তাদের টার্গেটই ছিল প্রধানমন্ত্রীকে হত্যা, এটা হত্যা করে উল্লাস করা, যেটা এইটা এইটা আমার ধারণা যে এটা ডিপ স্টেটের এজেন্ডার ভিতরে ছিল, মানে থাকতেও পারে, কারণ ইউনূসের এজেন্ডার ভিতরে এটা ছিল, এটা আমি নানাভাবেই আমি বিশ্বাস করি। হামলা হলে তো এগুলো তো সন্ত্রাসী হামলা বলা যায়। এই সন্ত্রাসী হামলা প্রতিরোধে কি শক্তি প্রয়োগ করবে না? তো শক্তি প্রয়োগ করেছে। এখন তদন্তের বিষয় ছিল বা আইনগত ভাবে কোনটা আছে, আইনগত হয়েছে যে শক্তি প্রয়োগ হয়েছে, এই শক্তির প্রয়োগটা যথাযথ হয়েছে কিনা, এইটা রেশনাল ছিল কিনা, এর চাইতে কম শক্তি প্রয়োগ করে এটা থামানো যেত কিনা, এইটাই হলো তদন্তের বিষয়। এখানে তো কয়জন মারা গেল এইটা বিবেচ্য বিষয় না, দেখবে যে এখানে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে কিনা, কিংবা গুলি না করে ওখানে লাঠিচার্জ করে পারা যেত কিনা, এগুলো তদন্তের বিষয়। সেগুলো না করে মানে একতরফা বিচারারিত্মক তদন্ত, আমি আগেও বলেছি এটা তো কোনো তদন্ত হচ্ছে না। কারণ তদন্ত মানে একই ঘটনার অংশ বিশেষ আপনি তদন্ত করবেন, আর এক অংশ তদন্ত করবেন না, সেইটা তো কোনো মানে কোনো পৃথিবীর কোন তদন্তের ডেফিনেশনে সেটা পড়ে না। এক অংশ আপনি ইনডেমনিটি নিয়ে একেবারে বন্ধ করে দিলেন, আর এক অংশের তদন্ত আপনি ফেয়ার ইনভেস্টিগেশন করবেন এবং এটার মানে একটা ফেয়ার জাস্টিস দেবেন, এটা কি সম্ভব? 5 তারিখে পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল খুব কম জায়গায় বলতে আমি বলি সেটা হলো শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ থাকবে, মানে পুলিশের দায়িত্ব শহীদ মিনারে ওখানে যাতে কোনো জমায়েত না হয় সেটা রক্ষা করা। পাশাপাশি মানে ডিপ্লোম্যাটিক এলাকায় পুলিশ এবং বিজিবি মিলে তারা ওই জায়গাটাকে মানে নিরাপদ রাখবে, অর্থাৎ ওখানে যাতে কোনো নাশকতা কর্মকাণ্ড বা কারফিউ, যেহেতু কারফিউ ছিল, কারফিউ বলবৎ করবে এখানে। পাশাপাশি মিরপুর এবং মোহাম্মদপুরে পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল। এর বাইরে সকল পয়েন্টস, যেমন যাত্রাবাড়ি, উত্তরা ছিল র্যাবের, সেটাকে মানে কারফিউ বাস্তবায়ন করার কথা। এয়ারপোর্ট, তারপরে গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, 32 নাম্বার, সংসদ ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলো পাশাপাশি এন্ট্রি পয়েন্ট হিসাবে যেমন মানে যাত্রাবাড়ি, উত্তরার ওই অংশটা তো আছেই আর্মির, মানে র্যাবের তাদের দায়িত্ব ছিল। তো এইভাবে তো ফলে পুলিশের অনেক জায়গায় তো পুলিশের উপস্থিতি ওইভাবে ছিল না, জাস্ট প্রতীকী উপস্থিতি ছিল। যেমন উত্তরার দায়িত্ব পুরোটাই র্যাবকে আগের রাত্রে 4 তারিখ রাতে সেনা প্রধান মহোদয়ের সভাপতিত্বে যে মিটিং সেখানে দিয়ে দেওয়া হয়, ফলে ওইখানে পুলিশের একটা স্কেলেটন ডিপ্লয়মেন্ট ছিল। শাহবাগ ছিল যেমন দায়িত্বে, সেনাবাহিনী ওখানে কারফিউ বাস্তবায়ন করবে, তো ওখানে আমাদের একটা স্কেলেটন ডিপ্লয়মেন্ট থাকে, খুব সামান্য। তো ফলে এই জায়গাগুলো তো প্রথম আমরা দেখি যে উত্তরা আসলে ছেড়ে দেওয়া হয়। উত্তরা যখন পুলিশ কে ওখানে যারা পুলিশের যে ডেপ্লয়মেন্ট যেটা ছিল ক্ষুদ্র, তো ওখানে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ওইখানে সেনাবাহিনীর গাড়িও আছে, তো সেনাবাহিনী এবং র্যাবের গাড়ি আছে, তো সেনাবাহিনীর মেজর তাদেরকে বলেছে যে ঠিক আছে এদেরকে এখান থেকে ছেড়ে দেন, ওই এয়ারপোর্টের সামনে, এরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে, এয়ারপোর্টে আমাদের যে ডেপ্লয়মেন্ট আছে ওখানে তাদেরকে ওই পর্যন্ত ওখান থেকে ঠেকিয়ে দেবে। তো এটা আমরা যখন দেখছিলাম, এটা যখন সিসি ক্যামেরায় দেখলাম যে এরা লাঠি সোটা নিয়ে দলে দলে আসলে ঢুকে পড়েছে, তো তখন আমরা যোগাযোগ করার পর বললো যে এয়ারপোর্টের ওখানে যারা ওই রাস্তায় যারা ছিল, দেখলাম এটা আমরা সিসি ক্যামেরায় দেখলাম যে ছেড়ে দেওয়ার পর তখন আমরা আবার তাদের সাথে যোগাযোগ করার পর বললো যে নিকুঞ্জ পর্যন্ত যাবে, নিকুঞ্জে আমাদের ডেপ্লয়মেন্ট আছে, তারপরে আর যেতে দেওয়া যাবে না। তো এরা যখন এই নিকুঞ্জ পর্যন্ত চলে এসেছে, তখন আমরা পুলিশের পক্ষ থেকে করলাম যে তাইলে গণভবন আমাদের রক্ষা করতে হবে। তো গণভবন রক্ষার প্রাথমিক দায়িত্ব তো SSF, PGR তাদেরই, পাশাপাশি ওখানে মানে যে SPBN একটা আছে, APBN এরই অংশ, যে তারা এটা
কিন্তু ওখানেও আমাদের ডেপ্লয়মেন্ট পুলিশের বাইরে আর কি, গণভবনের বাইরে ওই সন্নিহিত এলাকায় ডেপ্লয়মেন্ট ছিল। তখন আমরা করলাম যে এই ইয়ামুখী উত্তরা থেকে এই গণভবনমুখী এই স্রোতটাকে ঠেকাইতে হইলে আমাদের এডিশনাল ফোর্স পাঠাইতে হবে, যেহেতু আর্মি এটাকে করছে না, তারা মানে কপারেট করছে না। তারা বলছে, এক সময় বলছে যে এয়ারপোর্টে ঠেকাবে, এক সময় বলছে নিকুঞ্জতে ঠেকাবে। তো তখন আমরা আমাদের যে স্ট্যান্ড বাই ফোর্স ছিল ডিএমপি কন্ট্রোল রুমে, তো তাদেরকে বললাম, সেটা তখন এডিশনাল কমিশনার হারুন রশিদ, তার নেতৃত্বে একটা বড় টিম ইয়েতে যায়, বনানীতে যায়। তো বনানীতে যায়, মানে ওরা ওই বনানী পরে আর যেতে পারে না, কারণ সামনে তখন তারা এই যে দেখে যে আসছে, অর্থাৎ উত্তরা থেকে আগত যে স্রোতটা সেটা আসছে। তো তখন ওইখানে যে ব্রিগেড কমান্ডার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন, তিনি হারুনকে বলেন, আমাদের যে এডিশনাল কমিশনার, তাকে বলে যে আপনারা যদি শক্তি প্রয়োগ করে ঠেকাইতে চান ঠেকাইতে পারেন, আমরা কিন্তু সাথে নেই। তো তারপর হারুন তো একটু ঘাবড়াই যায় যে এত বড় স্রোত, সেনাবাহিনী যদি সহায়তা না করে, কারণ ইনেট টু সিভিল পাওয়ার, আমাদের সহযোগিতার জন্যই তো তারা এসেছে, তো ব্যারিকেড দিয়ে যদি তারা দাঁড়ায়, তো ফলে এটা দেখা যায়। তখন হারুন আবার বলে যে তাহলে আমরা কি করব, বলে যে আমাদের পরামর্শ হইলো যে আপনি চলে যান, আপনার লোকজন নিয়ে এখান থেকে চলে যান, অর্থাৎ তার যে পুলিশ গ্রুপটা। তো হারুন তখন যোগাযোগ করার পর তাকে বলা হয় পুলিশের পক্ষ থেকে, শিশু পর্যায়ে, ঠিক আছে তুমি যেহেতু তারা ওখানে আছে, তুমি চলে আসো। তো পরে হারুন তার দলবল নিয়ে চলে যায়। তো এই একই সময় যাত্রাবাড়ির ইয়েটা খুলে দেওয়া হয়, এবং শাহবাগ যেটা জমায়েত নিষিদ্ধ ছিল, সেখানেও প্রোটেস্টাররা বিভিন্ন কর্নার থেকে আসতে থাকে। তখন পুলিশে ওখানে ছিল আমার জানা মতে পুলিশের একজন জয়েন্ট কমিশনার পদমর্যাদা সুদীপ চক্রবর্তী, তার সাথে সে তখন ওই যে ওখানে আর্মির সাথে যোগাযোগ করে বলে আসতে দেন। তো এইভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে সেনাবাহিনী বলেছে যে এটা করা যাবে না, সেখান থেকে কিন্তু সরে গিয়েছে প্রোটেস্টাররা। তো এটা হয়েছে। তো ফলে তাদের একটা নিয়ন্ত্রণ এবং তাদের একটা যোগাযোগ ছিল অন্তত কিছু লোকের সাথে, এইটা মানে খুব পরিষ্কার ছিল। তো তখন তো আর আমাদের পক্ষে এইটা ধরে রাখা, কারণ আমাদের ডিপ্লয়মেন্ট যেখানে নাই সেখান থেকে অন্য জায়গা থেকে পুল করে তাৎক্ষণিকভাবে এটা ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ফলে আমাদের বলা ছিল যে গণভবনে যাতে মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যা করা দরকার তোমরা করবা, যাতে। তো কিন্তু একটা পর্যায়ে তো প্রধানমন্ত্রীও বেরিয়ে যান ওখান থেকে, মোটরকেট নিয়ে বের হয়ে যান। তো বের হয়ে যাওয়ার পরে পুলিশের যারা ডিপ্লয়মেন্ট ছিল তারা, কারণ ওইটা রক্ষার দায়িত্বই ছিল সেনাবাহিনীর, এবং আমি বিশ্বাস করি যে ওখানে যারা ডিপ্লয়েড ছিল তারা যদি শুধু দাঁড়িয়ে বলতো যে এটা রাষ্ট্রীয় সম্পত্তি, এটা ভাঙা যাবে না বা এটা নষ্ট করা যাবে না, এটা ঢোকা যাবে না, আমার ধারণা প্রোটেস্টাররা তাহলে ওইটা করতো না। তো এখানে আসলে আমি যেটা বুঝতে পেরেছি আগে এবং পরের ইয়ে থেকে, যে শুরু থেকেই, অর্থাৎ এই যে 18-19 জুলাই থেকে তাদের টার্গেটই ছিল গণভবন। অর্থাৎ এইখানে গণভবনে যারা গিয়েছে, পরবর্তীতে আমি অ্যানালিসিস করেও দেখেছি, যেহেতু অফুরন্ত সময় পেয়েছি আমি এখন, এবং ওই সময়কার আগেরও কিছু মানে ইনফরমেশন, ইন্টেলিজেন্স এবং পরে, যে তো গণভবনে একটা গ্রুপের তো উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রীকে হত্যা করে উল্লাস করা, যেটা এইটা আমার ধারণা যে এটা ডিপ স্টেটের এজেন্ডার ভিতরে ছিল, মানে থাকতেও পারে, কারণ ইউনুসের এজেন্ডার ভিতরে এটা ছিল, এটা আমি নানাভাবেই আমি বিশ্বাস করি যে ইউনুস সাহেব এইটাই চেয়েছেন। তো যাই হোক, তো এখানে 3 শ্রেণীর লোক গেছে। একটা গেছে যে জাস্ট মানে ইয়ে করার জন্য, লুটপাট করার জন্য। তারা মনে করেছে যে গণভবন এই যে ন্যারেটিভ ছিল যে কি হাজার হাজার কোটি টাকা, এই টাকা, ডলার, পাউন্ড, সোনা,
তারপরে ডায়মন্ড, এই সমস্ত ভ্যালুয়েবলস পাওয়া যাবে, প্রচুর পাওয়া যাবে। তো সেইগুলো তারা লুটপাট করার জন্য একটা গ্রুপ গিয়েছে প্রধানমন্ত্রীকে, কারণ তখনও তো এরা যেহেতু রাস্তায় ছিল, এরা তো জানে না যে প্রধানমন্ত্রী গণভবনে আছেন কিনা নাই। এক গ্রুপের টার্গেটই ছিল, এবং এর ভিতরে জঙ্গি গোষ্ঠী ছিল, যে প্রধানমন্ত্রীকে হত্যা করা, তাকে হত্যা করে এই লাশ নিয়ে উল্লাস করা, এইটা ছিল একটা। আর একটা গ্রুপ গেছে জাস্ট আউট অফ কিউরিওসিটি, দেখার জন্য। তো ওই যে যারা লুটপাট করতে গেছে তারা তো দেখেছে যে কেউ বালতি, কেউ বদনা, এগুলো, কেউ পুকুরের মাছ, ওখানে ডায়মন্ডও পাওয়া যায় নাই, স্বর্ণও পাওয়া যায় নাই, লক্ষ লক্ষ টাকাও পাওয়া যায় নাই। আবার এইরকম একেবারে কি মানে বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র, সেগুলো কিছু পাওয়া যায় নাই। বা উনি স্বর্ণের খাটে মানে শয়ন করিতেন, এরকম কোন স্বর্ণের খাটও ওখানে পাওয়া যায় না। যা পাওয়া গেছে খুবই অর্ডিনারি। তো ফলে দেখেন ন্যারেটিভস, মানুষের যে ন্যারেটিভস গুলো ছিল সেইটার সাথে বাস্তবের কতটা মানে অমিল। ফলে ন্যারেটিভস এর একটা প্রচন্ড শক্তি, যে এই ন্যারেটিভস আসলে এই ন্যারেটিভস যেটাকে অনলাইন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং অনেক মানুষকে একেবারে যারা না বুঝে এই শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে ছিল, একেবারে না বুঝে, তারা মনে করেছিল যে তারা একেবারে বাংলাদেশকে বানাই দিবে, আমেরিকা বানাই দিবে, শুধু আওয়ামী লীগই ওইটার অন্তরায়, যে আমেরিকার মতো উন্নত সমৃদ্ধশালী একটা দেশ বানাই দিবে। তো তারপরে এখন তারা নিশ্চয়ই রিয়েলিটিটা বুঝতে পারছেন যে কত খারাপ পরিস্থিতি। তো এখানে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, সেটা হলো পুলিশ কেন টার্গেট হলো। পুলিশকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ তাকে আসলে সবচেয়ে মানে ল এনফোর্সিং এজেন্সি বলেন বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা রক্ষায় পুলিশের উপর নির্ভর করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ যে গণতন্ত্রের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ যেটাকে বলা হয় ভারতে কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা বলেন, কিংবা এই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের লোকজন, মূলত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক একেবারে। তো পুলিশও তো আসলে সিভিল সার্ভিসেরই অন্তর্ভুক্ত। তো কিন্তু বাংলাদেশে তো আসলে ৭৫-এর পরে পুলিশ মানে সিভিল প্রশাসন কিছুটা ছিল, বিশেষ করে পুলিশে এই যে এখন দেখি মাঝে মধ্যে লেখা হয় যে বিরোধ চলতেছে, গোলমাল চলতেছে, একজন আবার সোশ্যাল মিডিয়ায় মানে পুলিশ হেডকোয়ার্টার থেকে বিবৃতি দেওয়া হয় যে এক শ্রেণীর লোক সিনিয়র অফিসারদের দুর্নাম বদনাম করতেছে। তো এইটার শুরুও কিন্তু মানে পুরনো, কিন্তু আমাদের সময় এটা এত প্রকট হয়নি। ১৮-১৯ থেকে যে পুলিশের উপর ঢালাও আক্রমণ শুরু হয়েছে এবং পুলিশ মেরে মানে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, এই চিত্র তো কারো অজানা নয়। তো ফলে পুলিশের উপর হামলা হয়েছে। তো পুলিশের উপর হামলা হলে পুলিশ কি ওখান থেকে পালিয়ে যাবে, নাকি এটা প্রতিহত করবে? তো শক্তি প্রয়োগ করবে। এই শক্তি প্রয়োগের জন্য কারো হুকুম দেওয়ার দরকার নেই। সে ও যেখানে ছিল সে তার আইনের মানে আইন তাকে যে সমস্ত মানে কি বলে উইপন্স দিয়েছে, অর্থাৎ যে সমস্ত অধিকার দিয়েছে, সেই অধিকার সে প্রয়োগ করেই তো সে সার্ভাইভ করবে ওখানে।